ওয়েলকাম টু ক্লিয়ার ডাব্লিউবিপিএসসি ডাব্লিউবিএসএসসি লাইব্রেরিয়ান 2025-এর আমরা প্রিপারেশন ক্লাস করছি। আজ আমাদের 7 নম্বর ক্লাস। এর আগে আমরা 6খানা ক্লাস করেছি, তার মধ্যে 5খানা এমসিকিউ উইথ এক্সপ্লেনেশন, যেটা খুবই দরকার, এবং সঙ্গে একটা ডাউট ক্লিয়ারিং সেশন যেটা ডেসক্রিপটিভ, সেটাও আমরা করিয়েছি। তো যারা আজকে আমার এই ভিডিও প্রথম দেখছো তারা আগের ভিডিওগুলো দেখে নেবে। চলো আজকে তাহলে আমরা কোন কোন টপিক কভার করব সেটা আগে দেখে নাও। ফ্রিডম অফ অ্যাক্সেস টু ইনফরমেশন, এই টপিকটা, এবং তার সাথে সাথে কভার করব রোল অফ লাইব্রেরিজ ইন এডুকেশন। তোমরা অনেকেই কমেন্ট করে এই দুটো টপিক নিয়ে আলোচনা করতে বলছিলে, তো আমি তো তোমাদের চ্যাপ্টার ওয়াইজ টপিক ধরে ধরে আলোচনা করছি। তো আজকে এই টপিকটা আমরা আলোচনা করছি। যারা বলেছিলে তারা অবশ্যই ভালো করে দেখে নাও, আর যারা বলনি তারাও দেখো, কারণ ক্লাস কেমন হয় তোমরা অনেকেই জানো, আর যারা জানো না তারা ক্লাসটা দেখে অবশ্যই কমেন্ট করে জানাও যে কেমন লাগছে। চলো শুরু করি আজকের ক্লাস। দেখো, প্রথম 81, মানে এর আগে 80টা প্রশ্ন আমাদের হয়ে গেছে। আজকে 81 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস এর অন্তর্ভুক্ত নয় কোনটি? অপশন এ পেটেন্ট, অপশন বি কপিরাইট, অপশন সি ট্রেডমার্ক, অপশন ডি ফান্ডামেন্টাল রাইট। এটার অ্যান্সার অবশ্যই হবে ফান্ডামেন্টাল রাইট। কেন? দেখো, আইপিআর, এই যে আইপিআর এর ফুল ফর্ম ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট, মনে রাখতে হবে। এটাও পরীক্ষায় প্রশ্ন আসে। আইপিআর এর ফুল ফর্ম হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস। তাহলে এই আইপিআর হলো সৃষ্টিশীল ও বৌদ্ধিক কাজের উপর আইনগত অধিকার। যেমন দেখো, আইপিআর এর মধ্যে কি কি পড়ছে? পেটেন্ট পড়ছে, কপিরাইট পড়ছে, ট্রেডমার্ক পড়ছে, জিআই বা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন, এইগুলো কিন্তু কপিরাইটের মধ্যে পড়ছে। কিন্তু ফান্ডামেন্টাল রাইট এইটা কোনো, সরি, ওটা এইগুলো আইপিআর এর মধ্যে পড়ছে। পেটেন্ট, কপিরাইট, ট্রেডমার্ক, জিআই, এইগুলো সব আইপিআর এর মধ্যে পড়ছে। ঠিক আছে, এগুলো সব পড়ছে আমাদের আইপিআর এর মধ্যে। আইপিআর বলতে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস, বোঝা গেছে। ফান্ডামেন্টাল রাইটস আলাদা সাংবিধানিক অধিকার। তাহলে এই ফান্ডামেন্টাল রাইটস আলাদাভাবে সংবিধানের একটা অধিকার দেওয়া হয়েছে, কিন্তু আইপিআর এর মধ্যে সেটা কিন্তু পড়ছে না। বোঝা গেল আশা করি। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। ওকে ওকে 82, ভারতে কপিরাইট কত বছরের জন্য প্রদান করা হয়? দেখো, কপিরাইট দেওয়া হয় সাহিত্য, নাটক, সঙ্গীত, শিল্পকর্মের উপর। তো কোন কোন গ্রাউন্ডে দেওয়া হয় সেটাও পরীক্ষার প্রশ্ন। এবার দেখো, কপিরাইট কত বছরের জন্য দেওয়া হয়। দেখো, স্রষ্টার জীবদ্দশা, মানে একজন যে একটা সাহিত্য তৈরি করেছে বা কোনো নাটক বা কোনো সঙ্গীত তৈরি করেছে, সে যতদিন বেঁচে থাকছে সেটাকে তার জীবদ্দশা বলছি। তাহলে স্রষ্টার জীবদ্দশা, তার সঙ্গে 50 বছর, নাকি জীবদ্দশার সঙ্গে 60 বছর, নির্দিষ্টভাবে 75 বছর, নির্দিষ্টভাবে 100 বছর? তাহলে তুমি এটা কমেন্টে জানাও যে কোনটা হবে। এটা খুব সহজ এবং খুব ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষার জন্য। এটা হবে অপশন বি, স্রষ্টার জীবদ্দশা প্লাস 60 বছর। তার মানে সেই যে যে শিল্পী, সেই শিল্পী যতদিন বেঁচে থাকবে ততদিন তো থাকছে, তারপরেও 60 বছর কিন্তু তার কপিরাইট থাকছে সেই জিনিসটার উপর। দেখো, এই কপিরাইট অ্যাক্ট কবে পাস হয়েছিল? পরীক্ষার প্রশ্ন। কপিরাইট অ্যাক্ট পাস হয়েছিল 1957 সালে। তাহলে পরীক্ষায় কিন্তু খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি কিন্তু বারবার বলে দিচ্ছি যে কপিরাইট অ্যাক্ট কবে পাস হয়। 1957 সালে কপিরাইট অ্যাক্ট পাস হয়। দেখো, কোন কোন গ্রাউন্ডে দেওয়া হয়? সাহিত্য, নাটক, সঙ্গীত, চিত্রকর্ম ইত্যাদির কপিরাইট থাকে স্রষ্টার মৃত্যুর পরেও 60 বছর। তাহলে আশা করি এই প্রশ্নটা নিয়ে কোনো সমস্যা নেই। কপিরাইট নিয়ে আমাদের যতটুকু জানার দরকার ছিল আমরা জেনে নিলাম। এবার আমরা পরের প্রশ্নগুলোতে চলে যাচ্ছি। ওকে, প্রশ্ন নাম্বার 83, সেন্সরশিপ নিয়ে প্রশ্ন এবার। সেন্সরশিপের মূল উদ্দেশ্য কি? অপশন এ তথ্য প্রচার উৎসাহিত করা, অপশন বি তথ্য প্রবাহ নিয়ন্ত্রণ করা, অপশন সি তথ্য সঞ্চয় বাড়ানো, অপশন ডি তথ্যের ডিজিটালাইজেশন। তোমরা এটা অ্যান্সার করার চেষ্টা করো, পাশে দেখবে না? দেখো, এই যেগুলো তোমাদেরকে পড়ানো হচ্ছে, এই যে ইম্পর্টেন্ট এইগুলো, প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট। কেন? কারণ এই প্রশ্নগুলো হয়তো কেবিএস লাইব্রেরি বা তোমাদের সেন্ট্রালের যে লাইব্রেরিগুলো হয়, হ্যাঁ, নবোদয় স্কুলের যে লাইব্রেরিয়ান এক্সামগুলো হয়, বা লাইব্রেরি সায়েন্সের উপর নেট সেটের যে প্রশ্নগুলো হয়, সেই সব জায়গা থেকে এই প্রিভিয়াস
ইয়ারের প্রশ্নগুলো কালেক্ট করা হয়েছে এবং তার এক্সপ্লেনেশনও তোমাদেরকে যতটুকু দরকার যতটুকু পারছি আমি কিন্তু দিয়ে যাচ্ছি। ঠিক আছে, সেন্সরশিপের মূল উদ্দেশ্য তাহলে এটা আমি বলে দিই এবার। অপশন বি, তথ্য প্রবাহ নিয়ন্ত্রণ করা। দেখো সেন্সরশিপ মানে কি, যারা জানো না সেন্সরশিপ কি জিনিস দেখে নাও, তোমাদের জন্য বলছি। সেন্সরশিপ মানে মানে হলো সরকার বা কর্তৃপক্ষ কর্তৃক বই, সিনেমা, সংবাদ, তথ্যের উপর নিয়ন্ত্রণ আরোপ করা, যাতে অশ্লীল, রাষ্ট্রবিরোধী বা অপপ্রচারমূলক বিষয়বস্তু সীমিত হয়। মানে কি, সেন্সরশিপ বা সেন্সর বোর্ড এগুলো আলাদা আলাদা আছে। সিনেমার জন্য একজন আছে, নিউজ বা বুকসের জন্য আলাদা সেন্সর বোর্ড আছে। ঠিক আছে, তো এগুলো আমরা আলোচনা করব পরে। তবে মোটামুটিভাবে সেন্সরশিপ কি, সেন্সরশিপ হচ্ছে একটা রেস্ট্রিকশন, একটা নিয়ন্ত্রণ, একটা কন্ট্রোল, হ্যাঁ, যাতে করে সমাজের কোনো ক্ষতি না হয়, রাষ্ট্রবিরোধী কোনো কাজ করা না হয়, বা কোনো অশ্লীল জিনিস জনসমক্ষে নিয়ে আসা না হয়, অপপ্রচারমূলক কোনো বিষয়বস্তু যাতে জনসমক্ষে না চলে আসে, সেই জন্যই এই সেন্সরশিপ করা হয়। অর্থাৎ তথ্য প্রবাহকে নিয়ন্ত্রণ করাই হচ্ছে সেন্সরশিপের মূল উদ্দেশ্য। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রশ্ন, একটি আবিষ্কারের পেটেন্ট সাধারণত কত বছর পর্যন্ত প্রদান করা হয়? এটাও খুব বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন। এটার অ্যান্সার হবে, আমি বলে দিই তোমাদের, 20 বছর। মানে তুমি সাপোজ আজকে নতুন কিছু আবিষ্কার করলে যেটা আজ পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারেনি। ধরো কোনো রোগের একটা অসুখ, কোনো রোগের একটা ওষুধ, মেডিসিন, সেটা কেউ আবিষ্কার করতে পেরেছিল না। তুমি ধরো একজন সায়েন্টিস্ট, তুমি সেটা আবিষ্কার করতে পারলে, তাহলে সেটার পেটেন্ট তুমি পাবে এবং সেটা 20 বছর পর্যন্ত ভ্যালিড থাকবে। পেটেন্ট থাকার অর্থ কি? পেটেন্ট থাকার অর্থ হচ্ছে যে না, ওটা তুমি ছাড়া আর কেউ ওই জিনিস বানাতে পারবে না। ঠিক আছে, এবং বানাতে গেলে তোমার পারমিশন নিতে হবে। এই হচ্ছে কথা, এটাকে বলা হচ্ছে পেটেন্ট। অর্থাৎ ভারতে এই পেটেন্ট অ্যাক্ট কবে পাস হয়েছিল? ভারতে পেটেন্ট অ্যাক্ট পাস হয় 1970 সালে, আর অ্যামেন্ডেড হয়েছিল। অ্যামেন্ডেড হওয়া মানে সংশোধিত হওয়া, মানে সেই আইনটা চেঞ্জ হয়ে, কিছুটা পোর্শন চেঞ্জ হয়ে নতুন কিছু সেখানে ঢোকানো, এটাকেই বলা হচ্ছে অ্যামেন্ডমেন্ট। তাহলে পেটেন্ট অ্যাক্ট পাস হয়েছিল 1970, আর এটা অ্যামেন্ড হয়েছিল 2005-এ। দুটোই মনে রাখতে হবে। আর কোনো একটা নতুন ইনভেনশনের ক্ষেত্রে, নতুন আবিষ্কারের ক্ষেত্রে এই পেটেন্ট দেওয়া হয়। ঠিক আছে, তাহলে পেটেন্ট কখন দেওয়া হয়? আর বুঝতে নিশ্চয়ই অসুবিধা নেই, পেটেন্ট হয় নতুন আবিষ্কার, কি বললাম, নতুন কিছু আবিষ্কার হলে তবে সেটাকে আমরা বলি পেটেন্ট। আর কপিরাইটটা কি? কপিরাইট হচ্ছে তুমি কিছু লিখলে, হ্যাঁ, নাটক, সিনেমা, গল্প, কবিতা, হ্যাঁ, সেই সব ক্ষেত্রে তোমাকে কপিরাইট দেওয়া হবে, তোমার সৃষ্টিকর্ম, হ্যাঁ, সেই জন্য তোমাকে কপিরাইট দেওয়া হবে। আর বিজ্ঞানের ক্ষেত্রে কোনো আবিষ্কার যদি করে থাকো, তাহলে তোমাকে কিন্তু দেওয়া হবে পেটেন্ট। 85, ওকে। নিচের কোনটি কপিরাইট ইনফ্রিজমেন্ট নয়? কি বলছে, নিচের কোনটি কপিরাইট ইনফ্রিজমেন্ট নয়? কপিরাইট ইনফ্রিজমেন্ট মানে কি? কপিরাইট ইনফ্রিজমেন্ট মানে হচ্ছে যার কপিরাইট আছে, অর্থাৎ যে জিনিসটা তৈরি করেছে তার তো 60 বছর, তার জীবদ্দশা প্লাস 60 বছর তার কপিরাইট থাকে। তো সেইটা তার কাছ থেকে পারমিশন না নিয়েই অবৈধভাবে তুমি সেটাকে যদি ইউজ করো, সেটাকে বলা হচ্ছে কপিরাইট ইনফ্রিজমেন্ট বা কপিরাইট ভেঙে ফেলা। সেটা দেখো কি হবে, বইয়ের ফটোকপি বিক্রি, এটা কি ইনফ্রিজমেন্টের মধ্যে পড়ছে? কারো অনুমতি ছাড়া গান ব্যবহার করা নয় বলেছে। এই যে কোনটা কপিরাইট ইনফ্রিজমেন্ট নয়? তাহলে তুমি অন্যের বই ফটোকপি করে বিক্রি করছো, এটা অবভিয়াসলি একটা কপিরাইট ইনফ্রিজমেন্ট হবে। তাহলে এটা আমাদের অ্যান্সার হবে না। কারো অনুমতি ছাড়া গান ব্যবহার করা, দেখো যে গানটি করেছে, গেয়েছে, হ্যাঁ, কপিরাইট তো তার, তাহলে তার অনুমতি ছাড়া তুমি গান ব্যবহার করলে সেটা অবশ্যই কপিরাইট লঙ্ঘন করা হবে। এবার দেখো, কারো রিসার্চ পেপার নিজের নামে প্রকাশ করা, এটাও ভুল। তাহলে এই একটি বই লাইব্রেরিতে রেফারেন্স হিসাবে রাখা, এই যে লাইব্রেরিতে যদি কোনো বই রেফারেন্স হিসাবে রাখা হয়, সেটা কিন্তু কপিরাইটের লঙ্ঘন করা হয় না, সেটা কপিরাইট ইনফ্রিজমেন্ট হয় না। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে অপশন ডি। দেখো এক্সপ্লেনেশন কি বলছে, লাইব্রেরিতে বই রেফারেন্স হিসেবে রাখা কপিরাইট ভঙ্গ নয়, বরং ফেয়ার ইউজ এক্সেপশনের অন্তর্ভুক্ত। তাহলে এই টার্মটা মনে রাখবে, ফেয়ার ইউজ এক্সেপশন, মানে যেটা ফেয়ার ইউজ এক্সেপশনস, এই টার্মটা মনে রাখবে। এটার মানে হচ্ছে যে তুমি এটা, সেই বইটাকে কপিরাইট ভঙ্গ করছো না, তুমি সেটাকে একটা এক্সেপশন, হ্যাঁ, ফেয়ার ইউজ এক্সেপশন মানে ব্যতিক্রমে একটা
ঠিকঠাক ইউজের মধ্যে কিন্তু তুমি এটাকে ব্যবহার করছো। আশা করি বোঝাতে পেরেছি। নেক্সট প্রশ্নে চলে যাবো এবার। আচ্ছা, নেক্সট প্রশ্নে যাওয়ার আগে একটু আমাদের বলে দিই, এটা একটু একটু টাইম দাও আমাকে, কারণ কি আমরা যারা আজকে প্রথম ভিডিও দেখছো তাদের জন্য এটা আর কি, যে লাইব্রেরি যে ফ্রি ব্যাচ এটা আমাদের চলছে, এটার জন্য আমরা কোনো কোনো রকম তোমাদের কাছে টাকা নিই না। আমরা কোনো নোটসও বাইরে বিক্রি করি না। আমরা যা নোটস দিই, এই যে ক্লাসের নোটসটা তোমরা কোথায় পাবে, ক্লাসের নোটসটা অবশ্যই অবশ্যই ফ্রিতে পাবে এবং পিডিএফ একদম ফ্রিতে পাবে। কোথায় পাবে? যার জন্য তোমাকে টেলিগ্রামে গিয়ে সার্চ করতে হবে ক্লিয়ার WBPSC, কোনো স্পেস দিবে না, স্পেস দিলে কিন্তু পাবে না, স্পেস না দিলেই তোমরা এইটা পেয়ে যাবে। আর তাছাড়া তোমরা আমাদের লিঙ্ক যেটা টেলিগ্রাম t.me তারপরে ক্লিয়ার WBPSC, এই লিঙ্কেও তোমরা যেতে পারো। এটা লিঙ্কটা তোমরা আমাদের ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবে। তাহলে আমাদের ফ্রিতে দুটো ব্যাচ তোমাদের জন্য চলছে, একটা হচ্ছে এমসিকিউ প্র্যাকটিস ব্যাচ যেখানে সমস্ত রকম জিকে প্র্যাকটিস করানো হয়, আর আরেকটা হচ্ছে লাইব্রেরিয়ান ব্যাচ। এই দুটো ব্যাচ একদম ফ্রিতে চলছে। আর আমাদের অফলাইনও কোচিং সেন্টার আছে যেখানে কিন্তু আমাদের পেড ব্যাচ চলছে, সেটা WBP পুলিশের উপর এবং আমাদের WB গ্রুপ সি এবং গ্রুপ ডি এর উপর ব্যাচ চলছে। তো তোমাদের মধ্যে কেউ যদি আমাদের ব্যাচে এন্ট্রি নিতে চাও তাহলে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবে। চলো আমরা নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। 86 নম্বর প্রশ্ন বলছে ট্রিপস এগ্রিমেন্ট, ট্রিপস এগ্রিমেন্ট কোন সংস্থার সাথে সম্পর্কিত? ইউনেস্কো, উইপো, WTO এবং IFLA। এটার অ্যান্সার হবে WTO। WTO, দেখো WTO এর ফুল ফর্ম কি? WTO এর ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। এদের আন্ডারে একটা এগ্রিমেন্ট হয়, সেই এগ্রিমেন্টটাকে বলা হচ্ছে ট্রিপস এগ্রিমেন্ট। ট্রিপসের ফুল ফর্ম পরীক্ষায় আসে ট্রেড রিলেটেড অ্যাসপেক্ট অফ ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস। ট্রেড রিলেটেড ট্রেড রিলেটেড অ্যাসপেক্ট অফ ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস, মানে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটসের ট্রেড রিলেটেড অ্যাসপেক্ট, মানে ট্রেড সম্পর্কিত তার প্রভাবটা কীরকম সেই নিয়ে একটা এগ্রিমেন্ট হয়েছিল, যেটা WTOর আন্ডারে হয়েছিল। ঠিক আছে, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সঙ্গে সম্পর্কযুক্ত ছিল এই ট্রিপসটা। নেক্সট প্রশ্নে চলে যাবো আমরা। 87, দেখো উইপো এর পূর্ণরূপ কি? এইটা এক্ষুনি বললাম, এটার অ্যান্সার এক্ষুনি বললাম, কারণ আগেরটার যখন এক্সপ্লেনেশন করতে করতে এটা আমাদের হয়ে গেছিল। তাহলে WPO উইপো, আচ্ছা উইপো হয়েছে কি, যাই হোক, না হলে কোনো সমস্যা নেই। উইপোর ফুল ফর্মটা আমরা জেনে নেব। উইপোর ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন। উইপো হচ্ছে ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন। মনে রাখতে হবে উইপো কাজ করে UN এর আন্ডারে, UN মানে ইউনাইটেড নেশনসের আন্ডারে। ঠিক আছে, আর উইপোর হেড অফিস কোথায়? উইপোর হেড অফিস হচ্ছে জেনেভা। উইপো তৈরি হয়েছিল কবে? 1967-তে। তাহলে উইপো থেকে যা যা রিলেটেড ইনফরমেশন ছিল সমস্তটাই তোমাদেরকে দিলাম, যেগুলো এক্সামের জন্য ইম্পর্টেন্ট। আমি আরেকবার বলে দিচ্ছি, উইপোর ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন এবং এটা তৈরি হয়েছিল 1967 সালে। এর হেড অফিস হচ্ছে জেনেভাতে এবং এটা UN এর আন্ডারে কাজ করে। এবং এটা কি বিষয়ে? না, এটা IPR বিষয়ে কিন্তু কাজ করে, UN এর আন্ডারে। UN এর ফুল ফর্ম আমি তোমাদের পুরোটা বলে দিলাম। ঠিক আছে, নেক্সট প্রশ্নে চলে যাব। অনেকগুলো প্রশ্ন আছে, এবার একটু স্পিডে পড়তে হবে। RTI এর অধীনে কোন প্রতিষ্ঠান বাধ্য তথ্য দিতে? মানে RTI এর ফুল ফর্ম কি? কমেন্টে বলো। আগের দিন পড়িয়েছি RTI ফুল ফর্ম এবং RTI কবে পাস হয়েছিল। আগের দিন হয়তো পড়িয়েছি, তোমরা এটা যে যে জানো কমেন্টে জানাও। দেখো RTI এর অধীনে কোন প্রতিষ্ঠান বাধ্য তথ্য দিতে? প্রাইভেট কোম্পানি অবশ্যই না, NGO এটা হবে না, ইন্ডিভিজুয়াল সিটিজেন এটা হবে না, এটা তাহলে এটার অ্যান্সার হবে পাবলিক অথরিটি। তাহলে পাবলিক অথরিটি এটা সরকারি কোনো প্রতিষ্ঠান, এর কাছ থেকে নাগরিক কিন্তু তথ্য জানার অধিকার আছে RTI এর মাধ্যমে। ঠিক আছে, নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি আমরা। 89, IPR সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তি কোনটি? IPR সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তি কোনটি? ট্রিপস, এটা পড়ানো হলো। দেখো IPR সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তি যদি বলে, চুক্তি হচ্ছে ট্রিপস, আর অর্গানাইজেশন বললে কিন্তু আমাকে WPO বলতে হবে। আর অবশ্যই দেখো ট্রিপস কাজ করে, আমরা বলেছিলাম WTO এর আন্ডারে। অর্গানাইজেশন বললে উইপো হবে। হ্যাঁ, আর দেখো তার মানে ট্রিপসের ফুল ফর্ম একটু আগে পড়ালাম। ট্রিপসের কার আন্ডারে কাজ করে? WTO আন্ডারে কাজ করে এবং এটা IPR স্ট্যান্ডার্ডের উপরে কাজ করে। IPR সংক্রান্ত একটা আন্তর্জাতিক চুক্তি। নেক্সট চলে যাচ্ছি। ট্রেডমার্ক সম্পর্কিত এবার প্রশ্ন।
ট্রেডমার্ক সংরক্ষণ কিসের জন্য হয়? এতক্ষণ পর্যন্ত কপিরাইট, পেটেন্ট এগুলো সব পড়ে নিলাম। এবার আসছি ট্রেডমার্ক। ট্রেডমার্ক কিসের জন্য সংরক্ষিত হয়, বা ট্রেডমার্কের মাধ্যমে কি সংরক্ষণ করা হয়? লিটারেরি ওয়ার্ক না, এটা তো কপিরাইট, তাই না? ব্র্যান্ড অর লোগো, হ্যাঁ এই যে এটা হবে ব্র্যান্ড অর লোগো। দেখো আর্ট ওয়ার্কের জন্য কপিরাইট আছে, তাহলে এটা হবে না। আর ইনভেনশন কেন হবে না? এটার জন্য পেটেন্ট আছে, তাই না? তাহলে ট্রেডমার্কের মাধ্যমে সংরক্ষণ করা হয় ব্র্যান্ড নেম অথবা লোগো। দেখো ট্রেডমার্ক সম্পর্কিত রিলেটেড ইনফরমেশনগুলো সমস্ত কিছু দিয়ে দিয়েছি। দেখো ইন্ডিয়াতে প্রথম ট্রেডমার্ক আইন কবে আসে? 1940, কিন্তু এটা স্বাধীনতার আগে, তাই না? কিন্তু এবার স্বাধীনতার পরবর্তীতে ট্রেডমার্ক অ্যাক্ট এসেছিল 1999। এটাও বেশি ইম্পর্টেন্ট যে স্বাধীনতা পরবর্তী ট্রেডমার্ক কবে এসেছিল, বা ট্রেডমার্কস অ্যাক্ট কবে এসেছিল, আইন কবে এসেছিল? 1999, এবং এটা এফেক্টিভ হয়েছিল, চালু হয়েছিল 2003 থেকে। ট্রেডমার্কের নিয়ম কি? যে না, তুমি যখন রেজিস্টার করবে তার মানে তোমাকে 10 বছরের জন্য ওটা ট্রেডমার্ক দেওয়া হবে, এবং 10 বছর পর পরে তোমাকে এটাকে কিন্তু রিনিউ করতে হবে। আর রিনিউ না করলে সেটা তোমার ট্রেডমার্ক থাকলো না, তখন যে কেউ সেটা তোমার লোগো নিয়ে নিতে পারে। যেমন আমাদের ক্লিয়ার ডাব্লিউবিসির একটা লোগো আছে, এরকম না, প্যাঁচার মতো একটা লোগো আছে। তো সেই লোগোটা আমরা ট্রেডমার্ক করিনি, মানে যে কেউ এটাকে ইউজ করতে পারে। এবার যদি আমরা এটাকে ট্রেডমার্ক করি তাহলে 10 বছরের জন্য আমাকে ট্রেডমার্ক দিয়ে দেওয়া হবে, এবং আমি কিন্তু অন্য কেউ কিন্তু আমার এই লোগো ব্যবহার করতে পারবে না, ঠিক না? এখানে দেখতে পাচ্ছ তোমরা লোগোটা। এবার দেখো যে না, যখনই এটা 10 বছর হয়ে যাবে তখন কিন্তু আমার আর সেটাতে অধিকার থাকলো না, তখন অন্য কেউ এটাকে ইউজ করতে পারবে। সেই জন্য সেটাকে আবার রিনিউ করা দরকার। বুঝতে পেরেছো? আর রিনিউ করতে করতে তুমি কতদিন রিনিউ করতে পারো? ইনডিফিনাইটলি, অনির্দিষ্টভাবে। তুমি যতদিন ইচ্ছা ততদিন তুমি রিনিউ করতে পারো, 10 বছর 10 বছর ভাবে। আশা করি ট্রেডমার্ক সম্পর্কে পুরোটা তোমাদেরকে বোঝাতে পেরেছি। আজকে ক্লাস কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও, কারণ আজকে কনসেপচুয়াল ক্লাস একটু বোঝানোর আছে, একটু বুঝিয়ে বুঝিয়ে যাচ্ছি। হ্যাঁ, তো তোমাদের ভালো লাগছে কি, নাকি আমি শুধু আরো শর্টে শুধু প্রশ্ন অ্যান্সার করিয়ে চলে যাব? তাহলে তোমাদের আরো ভালো লাগবে, সেটা একটু আমাকে জানাও। মানে আমি সবসময় তোমাদের কাছে রিকমেন্ডেশন চাইতে থাকি, কারণ আমি চাই আমার ক্লাসটা আস্তে আস্তে যেন আরো বেটার হতে পারে। তো অবশ্যই তোমরা রিকমেন্ড করো যে না আমার এভাবে বুঝিয়ে বুঝিয়ে করবো, নাকি আরো স্পিডে ক্লাসটা করাবো। চলো নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। তো 91, জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন মানে জিআই ট্যাগ যেটাকে বলে না, জিআই ট্যাগ। জিআই এর ফুল ফর্ম হচ্ছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন। জিআই ট্যাগের উদাহরণ কি? দেখো দার্জিলিং টি, পেপসি, মোবাইল অ্যাপ, নাকি বুক? এটা অবভিয়াসলি দার্জিলিং টি। মনে রাখতে হবে জিআই ট্যাগের প্রথম জিআই ট্যাগ পেয়েছিল আমাদের দার্জিলিং টি, ঠিক আছে, ভারতের মধ্যে। চলো এবার আমরা একটু ডিটেলস দেখে নিই, কারণ জিআই ট্যাগ থেকে প্রশ্ন আসে পরীক্ষায়, ট্রেডমার্ক এবং জিআই ট্যাগ থেকে প্রশ্ন আসে। দেখো ট্রেডমার্ক 1919 এসেছিল। ট্রেডমার্ক কি কির উপর ট্রেডমার্ক নেওয়া যায়? কোনো লোগো, কোনো ব্র্যান্ডের নেম বা কোনো চিহ্নের উপর আমরা ট্রেডমার্ক নিতে পারি। দেখো ট্রেডমার্কের ভ্যালিডিটি 10 বছর, এবং এটা যখন তুমি ফর্ম ফিল আপ করছো তখন থেকে 10 বছর, এবং প্রতি 10 বছর পর পর তোমাকে আনলিমিটেড টাইম পর্যন্ত তুমি রিনিউ এটাকে করতে পারো। এটা ছিল ট্রেডমার্ক 1999, যেটা স্বাধীনতার পরে এসেছিল, তাই না? এবং দেখো সেই বছরই আরেকটা বিল পাস হয়, আরেকটা আইন আছে, সেটাকে বলা হচ্ছে জিআই অ্যাক্ট 1999, ঠিক আছে, 1999। এটা কি বলছে? জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশনস অফ গুডস অ্যাক্ট, মানে জিআই অ্যাক্ট। দেখো জিআই অ্যাক্টের যে ফুল ফর্ম যদি বলো তাহলে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন অফ গুডস অ্যাক্ট, ঠিক আছে, এটাকে হচ্ছে জিআই অ্যাক্ট বলা হচ্ছে 1999, যেটা ছিল। তাহলে দেখো এর ভিতরে কি আছে, দেখো প্রোডাক্ট লিঙ্কড উইথ অরিজিন, সেই সমস্ত প্রোডাক্ট যেটা তার নিজস্ব এরিয়াতে হচ্ছে, যেমন দার্জিলিং টি বা রসগোল্লা, কলকাতার রসগোল্লা যেমন জিআই ট্যাগ পেয়েছে, ঠিক আছে। তারপরে ভ্যালিডিটি, এটাও কিন্তু ট্রেডমার্কের মতো 10 বছরই ভ্যালিডিটি থাকে, এবং 10 বছর পর পর এটাকে তুমি ইনডেফিনাইট পর্যন্ত যতদিন খুশি ততদিনের মধ্যে তুমি এটাকে রিনিউয়াল করে যেতে পারো। আর জিআই ট্যাগ কন্ট্রোল করে কারা? দেখো জিআই রেজিস্ট্রি, চেন্নাই, আন্ডার কন্ট্রোলার জেনারেল অফ পেটেন্টস, ডিজাইনস অ্যান্ড ট্রেডমার্ক, যেটাকে বলছে সিজিপিডিটিএম। সিজিপিডিটিএম, যার ফুল ফর্ম হচ্ছে, দেখো চেন্নাই, সরি এটা চেন্নাই তার অফিসটা আছে, এই যে জিআই রেজিস্ট্রি এটা চেন্নাইতে আছে, কিন্তু মেন অফিসটা কি হচ্ছে, দেখো অফিসটার ফুল ফর্ম কি না, সিজিপিডিটিএম, যার ফুল ফর্ম কন্ট্রোলার জেনারেল অফ পেটেন্ট, ডিজাইন অ্যান্ড ট্রেডমার্ক। বোঝা গেল? এই হচ্ছে ফুল ফর্ম। তাহলে জিআই অ্যাক্ট থেকে অনেক কিছু পরীক্ষায় আসতে পারে, আমরা বেশি ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো কিন্তু তোমাদেরকে প্রোভাইড করে দিলাম। তাহলে দেখো একটা এমসিকিউ ক্লাস, কিন্তু আমি বলি এটাকে এমসিকিউ ক্লাস, কিন্তু এটা ডিসক্রিপ্টিভ থেকে কিছু কম নয়, কারণ এখানে কিন্তু ডেসক্রিপ্টের মতো যথেষ্ট ইনফরমেশন, রিলেটেড ইনফরমেশন কিন্তু আমি তোমাদেরকে প্রোভাইড করি। নেক্সট 92, লাইব্রেরিজ কন্ট্রিবিউট টু ইনফর্মাল এডুকেশন থ্রু, মানে এটা থেকে আমরা প্রশ্ন শুরু করছি আর কি, যে তোমার লাইব্রেরি এডুকেশন বা আমাদের শিক্ষা ব্যবস্থার উপরে লাইব্রেরি বা গ্রন্থাগারের কি ভূমিকা।
এইগুলো একটু ইংলিশে কোশ্চেন করা হয়ে গেছে, এটা বাংলা করা হয়নি, তবে কোনো ব্যাপার নেই, আমি বাংলা বলে দিচ্ছি। লাইব্রেরিজ কন্ট্রিবিউট টু ইনফর্মাল এডুকেশন থ্রু, মানে ইনফর্মাল এডুকেশন মানে অপ্রথাগত শিক্ষা, যেটা আমরা বিদ্যালয়ে শিখছি না, বিদ্যালয়ের সিলেবাসের বাইরে যেটাকে শিখছি সেটাকে আমরা বলি ইনফর্মাল এডুকেশন। তাহলে একটা লাইব্রেরি, একটা গ্রন্থালয় কিভাবে ইনফর্মাল এডুকেশনে নিজের অবদান রেখেছে, কি হবে, সেলফ ডিরেক্টেড লার্নিং নাকি টেক্সট বুক প্রভিশন। দেখো টেক্সট বুক প্রভিশন কোনো সময় ইনফর্মাল এডুকেশনের মধ্যে পড়বে না, বললামই, আমি তো বলেই দিলাম যে ক্লাসের বাইরে, সিলেবাসের বাইরে আমরা যেগুলো শিখি। তারপর ক্লাসরুম টিচিং বলে দিলাম ক্লাসের বাইরে, তাহলে ক্লাসরুম টিচিং কিভাবে ফর্মাল হতে পারে। এক্সামিনেশন সুপারভিশন, এটাও তো না, এক্সামিনেশন সুপারভিশন সেটাও তো সেই ক্লাসেই হচ্ছে না, তাহলে এটা কি হবে, সেলফ ডাইরেক্টেড লার্নিং, মানে কেউ নিজে নিজে যেটা শিখছে, স্বশিক্ষণ, এই জিনিসটা কিন্তু একটা ইনফর্মাল এডুকেশনের মধ্যে পড়ছে এবং যেটাতে কিন্তু লাইব্রেরিজ বিশেষ অবদান রাখছে। তাহলে দেখো ইনফর্মাল এডুকেশন এমফাসাইজ লাইফ লং লার্নিং, হবিজ, স্কিল ডেভেলপমেন্ট আউটসাইড ক্লাসরুম। তাহলে আশা করি পুরোটা বুঝতে পেরেছো, আমি বাংলাতেও তোমাদেরকে বলে দিলাম। নেক্সট 93, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ফাংশন অফ লাইব্রেরিজ ইন ফর্মাল এডুকেশন। ফর্মাল এডুকেশনে লাইব্রেরি কোন কাজটা করে এই চারটের ভিতরে? দেখো অপশন এ, স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড ক্রিটিক্যাল থিঙ্কিং। হ্যাঁ অবশ্যই, যে ফর্মাল এডুকেশনের ক্ষেত্রে স্কিল ডেভেলপমেন্ট এবং ক্রিটিক্যাল থিঙ্কিং এটা কিন্তু আমরা করে থাকি, অর্থাৎ এটা আমার অ্যান্সার হবে। তবে দেখে নিই বাকি অ্যান্সার, বাকি অপশনগুলো কি আছে। কমিউনিটি অ্যাওয়ারনেস, না কমিউনিটি অ্যাওয়ারনেস অবশ্যই ফর্মাল এডুকেশনের মধ্যে পড়বে না। রিক্রিয়েশনাল রিডিং মানে নিজের আনন্দের জন্য যে পড়াটা করি সেটাও নয়। কালচারাল প্রোগ্রাম, এটাও কিন্তু কালচারাল প্রোগ্রাম এটাও কিন্তু আমাদের ফর্মাল এডুকেশনের মধ্যে পড়ছে না। তাহলে ফর্মাল এডুকেশনের মধ্যে পড়ছে কি, স্কিল ডেভেলপমেন্ট এবং ক্রিটিক্যাল থিঙ্কিং। এই মেনলি ক্রিটিক্যাল থিঙ্কিং এর জন্য এটাকে আমাকে এটা অ্যান্সার করলাম। দেখো ফর্মাল এডুকেশন লাইব্রেরিজ ফোকাস অন একাডেমিক স্কিল, ঠিক আছে, ইনফরমেশন লিটারেসি, রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি। অর্থাৎ এই যে আমরা ফর্মাল এডুকেশনে আমরা কি পাই, একাডেমিক স্কিল পাই, মানে আমরা শিক্ষাগত যে আমাদের স্কিলগুলো, দক্ষতাগুলো সেগুলো, তারপরে ইনফরমেশন লিটারেসি, তারপরে রিসার্চ এবং অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, এই যাবতীয় জিনিসগুলো কিন্তু আমরা ফর্মাল এডুকেশনের মাধ্যমে পেয়ে থাকি, যার জন্য এটার অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন এ 93। তাহলে অ্যান্সার হলো অপশন এ। এবার চলে যাচ্ছি 94। দেখো লাইব্রেরিজ প্রোভাইড রিসোর্সেস ফর এক্সাম প্রিপারেশন, দিস ফল আন্ডার। যখনই এক্সাম প্রিপারেশন চলে আসবে তাহলে এটা কি হবে, এটা একটু আগেই বললাম যে এটা ফর্মাল এডুকেশন হবে, ঠিক আছে, ফর্মাল এডুকেশন হবে। দেখছো এক্সাম ওরিয়েন্টেড মেটেরিয়ালস যেমন কোশ্চেন ব্যাংক, পাস্ট ইয়ার্স প্রশ্ন, মানে এটা পাস্ট পেপার, মানে তোমার হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের পেপারগুলো, ইজ এ পার্ট অফ ফর্মাল এডুকেশন সাপোর্ট, এটা আমরা লাইব্রেরি থেকে অনেক সময় পেয়ে থাকি, যার জন্য এটার অ্যান্সার হবে 94 এর অ্যান্সার হবে এ। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা চলে আসছি 95-এ। প্রফেশনাল ডেভেলপমেন্ট রিসোর্সেস ফর টিচার্স আর প্রোভাইডেড বাই লাইব্রেরিজ। দেখো প্রফেশনাল ডেভেলপমেন্ট রিসোর্সেস মানে এই যে পেশাগত উন্নয়নের যে রিসোর্সগুলো আমরা লাইব্রেরিতে পাই টিচার্সদের জন্য, সেটা কিরকম ভাবে আমাদের অবদান রাখে, সমাজে কিরকম অবদান রাখে। স্টুডেন্ট লার্নিং অনলি, অবভিয়াসলি যে টিচার্সদের প্রফেশনাল, তাহলে পার্সোনাল ডেভেলপমেন্ট টিচার্সের জন্য, সেটা তার মানে টিচার্সদের অ্যাবিলিটিকেই উন্নত করবে, তাদের কোয়ালিটিকে ভালো করবে, তাই না? দেখো অপশন বি কি বলছে, অপশন বি বলছে টিচার্স টিচিং কোয়ালিটি, তাহলে ছাত্রদের লার্নিং কে ডেভেলপ করবে না। প্রফেশনাল ডেভেলপমেন্ট রিসোর্স ফর টিচার্স, টিচার্সদের জন্য যে তাদের যে পেশা, তাদের যে শিক্ষকতা যে পেশা, সেই পেশাকে কিভাবে ডেভেলপ করা যায় সেই রিলেটেড রিসোর্সে ছাত্রদের লার্নিং তো হবে না। সেটার জন্য অ্যান্সার আমাকে কি করতে হবে, দেখো সেটা অ্যান্সার হবে কিন্তু টিচার্সের টিচিং কোয়ালিটি বাড়ানো, ঠিক আছে, মানে সে কিভাবে পড়াচ্ছে, ক্লাসে কিভাবে জিনিসগুলো রিপ্রেজেন্ট করছে, সেটাকে আরো ভালো ডেভেলপ করার জন্যই প্রফেশনাল ডেভেলপমেন্ট রিসোর্সগুলো কিন্তু কাজ করে। আশা করি বোঝাতে পেরেছি। এক্সপ্লেনেশন কি বলছে, লাইব্রেরিজ এড টিচার্স উইথ লেসন প্ল্যানস, লাইব্রেরি কিভাবে সাহায্য করে টিচারদেরকে লেসন্স প্ল্যানস দেওয়ার মাধ্যমে, আপডেটেড রেফারেন্স মেটেরিয়াল দেওয়ার মাধ্যমে এবং এনহ্যান্সিং টিচিং কোয়ালিটি, এইগুলো সম্পর্কে তাদেরকে টিচার্সদেরকে হেল্প করে লাইব্রেরিজ। বুঝতে পেরেছো? তাহলে এটা টিচার্সদের যে টিচিং কোয়ালিটি সেটাকে মানে সাপোর্ট করে বা সেটাকে আরো ভালো করে। বোঝা গেল 95। এবার আমরা আসছি 96। তো 96 আসার আগে আমি কিছু কথা তোমাদের একটু বলে নিই। তো এই ক্লাসগুলো অনেকেই বলছো যে ভালো লাগছে,
কারো খারাপও লাগতে পারে, সে বলতে পারো যে তোমাদের কোথায় খারাপ লাগছে। তো আমরা ভালো খারাপ যেটাই লাগুক, আমরা কিন্তু পুরোটা তোমাদেরকে ফ্রিতে, সম্পূর্ণটাই ফ্রিতে হেল্প করছি, হেল্প করার চেষ্টা করছি। হ্যাঁ, তো ক্লাস কেমন লাগছে, তাহলে ক্লাস কেমন লাগছে অবশ্যই জানাও, কোনো সাজেশন থাকলে অবশ্যই জানাও। আর অনেকেই বলছে স্যার পিডিএফটা কিভাবে পাবো, সেই জন্যই আমি একটু পজ করলাম যে পিডিএফটা কিভাবে পাবে। দেখো, পিডিএফ পেতে গেলে কিন্তু তোমাদেরকে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে হবে। আমাদের টেলিগ্রাম গ্রুপে যারা জয়েন করোনি, তারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করো। জয়েন করলে সেখানে দেখতে পাবে সমস্ত পিডিএফ দেওয়া আছে, পরপর পিডিএফ দেওয়া আছে, তোমরা সেইগুলো পেয়ে যাবে। এছাড়া আরেকটা সুবিধা হবে, যখনই টেলিগ্রামে জয়েন করবে তখন তোমরা ডাইরেক্টলি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবে তোমাদের বিভিন্ন রকম প্রশ্ন নিয়ে, এবং আমরা প্রত্যেকের মানে মেসেজের রিপ্লাই করি। ঠিক আছে, যারা আমাদের ফেসবুক পেজ এখনো জয়েন করোনি, তারা ফেসবুক পেজ জয়েন করো, কারণ ওইখানে আমরা বিভিন্ন পরীক্ষার যে আপডেটগুলো আসে, নোটিফিকেশনগুলো আসে, সেগুলো কিন্তু আমরা সেখানে প্রোভাইড করে থাকি। তার জন্য আমাদের টেলিগ্রাম এবং ফেসবুক এই দুটোতেই কিন্তু তোমাদের যুক্ত থাকা খুব দরকার। চলো আমরা চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্ন হচ্ছে 96, 96তম প্রশ্ন চলে যাচ্ছি আমরা। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা কিন্তু দেখো 80 থেকে শুরু করেছিলাম, ঠিক আছে, 16 নম্বর প্রশ্ন চলে এসেছি। সেই জন্য ক্লাসটা একটু লেন্দি হচ্ছে, অন্য ক্লাসে কিন্তু আমি 15টা প্রশ্ন দিই, আজকে একটু বেশি দিচ্ছি, ঠিক আছে। তো 96, রিক্রিয়েশনাল রিডিং ইন লাইব্রেরিজ ইজ প্রাইমারিলি অ্যাসোসিয়েটেড উইথ। তাহলে এই রিক্রিয়েশনাল রিডিং, এই জিনিসটাকে জানতে হবে যে রিক্রিয়েশনাল রিডিংটা কি। মানে আমাদের যে পড়াগুলো আমরা আমাদের নিজের আনন্দের জন্য পড়ি, যেমন গল্পের বই, স্টোরি বুকস, যেমন হতে পারে ম্যাগাজিন বা কোনো কমিক্স বা কোনো কালচারাল রিসোর্সেস, যেগুলো আমরা পড়ে আমাদের নিজেদের ভালো লাগে, আমাদের পার্সোনাল ডেভেলপমেন্ট হয়, সেটাকে আমরা বলি রিক্রিয়েশনাল রিডিং। বুঝতে পেরেছো? ইন লাইব্রেরিজ, এই যে রিক্রিয়েশনাল রিডিংটা আমরা লাইব্রেরিতে যে করি বা আমরা পড়াশোনা করছি, এটা অ্যাকচুয়ালি কিসের সঙ্গে সম্পর্কিত, ফর্মাল নাকি ইনফর্মাল, এই দুটোই মেনলি। তো এটা কিন্তু অবশ্যই হবে ইনফর্মাল এডুকেশন। তাহলে ফর্মাল এডুকেশন, ইনফর্মাল এডুকেশন, এই দুটো আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাচ্ছে এই প্রশ্নগুলো করার মাধ্যমে, এবং এই জায়গা থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন তোমরা পাবে, আশা করছি প্রশ্ন তোমরা পাবে। 97 কি বলছে যে হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডিসক্রাইব দ্য রোল অফ লাইব্রেরিজ ইন দ্য এডুকেশন। এদের মধ্যে কোনটা এডুকেশনে লাইব্রেরির যে ভূমিকা সেটাকে ডিসক্রাইব করছে। তাহলে অপশন এ অনলি প্রোভাইড বুকস, অপশন বি প্রমোট সেলফ লার্নিং অ্যান্ড লাইফ লং লার্নিং। এই যে এইটা, লাইব্রেরি কি করে, সেলফ লার্নিং এবং লাইফ লং, জীবনব্যাপী শিক্ষাকে প্রমোট করে, এবং এটাই হচ্ছে আমাদের এডুকেশনের উপর লাইব্রেরির সব থেকে বড় রোল। বোঝা গেল? দেখো, লাইব্রেরিজ নট অনলি প্রোভাইড রিসোর্সেস, শুধুমাত্র যে বই দেয় তা নয়, ইট অলসো ফস্টার ইন্ডিপেন্ডেন্ট লার্নিং। এটা কিন্তু লালন পালন করে, ইন্ডিপেন্ডেন্ট, ফস্টার মানে লালন পালন করা, ইন্ডিপেন্ডেন্ট লার্নিংকে কিন্তু মানে আমাদের নিজের যে স্বশিক্ষা, হ্যাঁ, সেটাকে কিন্তু অনেক উন্নত করে দেয়। এছাড়াও ইনফরমেশন লিটারেসি, মানে আমাদেরকে প্রচুর তথ্য পেতে সাহায্য করে, এবং লাইফ লং লার্নিং, আমৃত্যু, যতদিন বাঁচবে ততদিন পর্যন্ত কিন্তু শিক্ষা তুমি গ্রহণ করতে পারবে এই লাইব্রেরির মাধ্যমে। তাহলে এটা বোঝাতে পারলাম যে লাইব্রেরি আমাদের এডুকেশনের উপর সব থেকে বেশি রোলটা কি বা ভূমিকাটা কি। নেক্সট প্রশ্নে আমরা চলে আসছি 97, 98, 97 তো হলো। 98তম প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং স্কিল ক্যান বি ডেভেলপ থ্রু লাইব্রেরি ইউজ। কোন স্কিলটা, কোন দক্ষতাটা আমরা লাইব্রেরি ব্যবহারের মাধ্যমে উন্নত করতে পারি। এটা তো অবভিয়াসলি অপশন এ দেখেই বোঝা যাচ্ছে যে না, ক্রিটিক্যাল থিঙ্কিং এবং অ্যানালিটিক্যাল স্কিল। এই যে টার্মগুলো, এই টার্মগুলো মনে রাখবে, কারণ বলি কি, এই চ্যাপ্টারটাতে ইংলিশ টার্মগুলো খুবই দরকার, কারণ এটাকে ইংলিশ টার্ম হিসাবে তোমার বাংলায় বানান করে দিয়ে দিল অ্যানালিটিক্যাল দক্ষতা, তুমি কি বলবে, বুঝতে পারবে না, তাই না? সেই জন্য ইংলিশ টার্মগুলো কিন্তু এই চ্যাপ্টারটার করতে জানা দরকার। মোটর স্কিল মানে আমাদের হাঁটা চলা এইসবগুলো, তো এটা তো হবে না। কুকিং স্কিল মানে রান্না করার দক্ষতা, লাইব্রেরি তোমাকে রান্না করার দক্ষতা কতটুকুই বা দিতে পারে। ড্রাইভিং স্কিল, তোমাকে গাড়ি চালানো শেখাবে লাইব্রেরি, এটা তো না, তার মানে এই অপশনগুলো তো হচ্ছেই না। তাহলে যেটা হবে ক্রিটিক্যাল থিঙ্কিং এবং অ্যানালিটিক্যাল স্কিল, তাই না? কিভাবে ক্রিটিক্যাল থিঙ্কিং এবং অ্যানালিটিক্যাল স্কিলকে আমরা ডেভেলপ করতে পারি, যেমন যেমন হচ্ছে আমরা ইনফরমেশন ইভলিউশনস, আমরা ইনফরমেশন জানার মাধ্যমে, রিসার্চ করার মাধ্যমে, এবং প্রবলেম সলভিং অ্যাবিলিটিস, বিভিন্ন রকম প্রবলেম সলভ করার ক্ষমতা বা দক্ষতার মাধ্যমে, এবং কি একাডেমিক অ্যান্ড প্রফেশনাল স্কিল, এসবগুলোর মাধ্যমে কিন্তু আমরা আমাদের ক্রিটিক্যাল থিঙ্কিং এবং আমাদের অ্যানালিটিক্যাল স্কিলকে আমরা বাড়াতে পারি। ঠিক আছে, নেক্সট 99-এ আমরা চলে যাচ্ছি যে না, লাইব্রেরি ইউজার্স
ওরিয়েন্টেশন লাইব্রেরি ইউজার ওরিয়েন্টেশন প্রোগ্রাম প্রাইমারিলি হেল্প ইন, তাহলে এই লাইব্রেরি ইউজার ওরিয়েন্টেশন প্রোগ্রাম এটা একটা প্রোগ্রাম, এটা আমাদের কিসে হেল্প করে? অপশন এ রিক্রিয়েশনাল রিডিং, লার্নিং টু লোকেট, ইভ্যালিউট অ্যান্ড ইউজ ইনফরমেশন, এক্সাম কন্ডাকশন, ক্লাসরুম টিচিং। তাহলে অপশন এলিমিনেট করো, ক্লাসরুম টিচিং হবে না, তারপরে এক্সাম কন্ডাকশন সেটা হবে না, রিক্রিয়েশনাল রিডিং হবে না, তাহলে পড়ে থাকছে কোনটা? অপশন বি। অতএব অপশন বি আমাদের অ্যান্সার হবে, যে যা লার্নিং টু লোকেট, ইভ্যালিউট অ্যান্ড ইউজ ইনফরমেশন, এগুলো হচ্ছে লাইব্রেরি ইউজার ওরিয়েন্টেশনের মেন লক্ষ্য। ঠিক আছে, লাইব্রেরি ওরিয়েন্টেশন প্রোগ্রাম টিচ স্টুডেন্টস অ্যান্ড ইউজার্স, ছাত্র এবং ইউজার্সদেরকে কি শেখায়? হাউ টু অ্যাক্সেস দ্য অ্যান্ড ইউটিলাইজ লাইব্রেরি রিসোর্সেস ইফেক্টিভলি, মানে লাইব্রেরিতে যে রিসোর্সগুলো আমরা পাই সেগুলোকে কিভাবে আরও ভালোভাবে ইউজ করা যেতে পারে এবং নিজের ডেভেলপমেন্টের কাজে লাগানো যেতে পারে, সেই নিয়েই হচ্ছে লাইব্রেরি ওরিয়েন্টেশন প্রোগ্রামটা হয়। তাহলে লাইব্রেরি ওরিয়েন্টেশন প্রোগ্রাম থেকে একটা প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষায় আশা করতে পারো। আজকের লাস্ট প্রশ্ন, 100 নম্বর প্রশ্ন আমরা চলে যাচ্ছি, যে অ্যাডাল্ট লিটারেসি প্রোগ্রামস অর্গানাইজ ইন লাইব্রেরি ফল আন্ডার, মানে অ্যাডাল্ট লিটারেসি প্রোগ্রাম, হ্যাঁ, মানে ওই বার্ধক্য যে সাক্ষরতা বলতে পারো, সেটা কিসের মধ্যে পড়ছে সেটা দেখো। ফর্মাল এডুকেশন না, ফর্মাল এডুকেশন নয়, টিচার্স ট্রেনিং একদমই না, কারিকুলাম ডেভেলপমেন্ট এটাও না, কারিকুলাম ডেভেলপমেন্ট মানে হচ্ছে আমাদের সিলেবাসের উন্নতি ঘটানো, সেটাও না, তাহলে পড়ে থাকছে কি আমাদের ইনফর্মাল এডুকেশন। তার মানে বার্ধক্য শিক্ষা এটা কিন্তু একটা ইনফর্মাল এডুকেশনের মধ্যে পড়ছে, এটা কিন্তু লাইব্রেরি আন্ডারে করানো হয়ে থাকে। তাহলে অ্যাডাল্ট লিটারেসি ইজ এ নন ফর্মাল এডুকেশনাল অ্যাক্টিভিটি, বুঝতে পেরেছো? অ্যাডাল্ট লিটারেসি একটা নন ফর্মাল অপ্রথাগত এডুকেশনাল অ্যাক্টিভিটি। ঠিক আছে, প্রমোটিং লার্নিং আউটসাইড ট্র্যাডিশনাল ক্লাসরুম, যখনই আউটসাইড ট্র্যাডিশনাল ক্লাসরুম আসবে সেটা অবভিয়াসলি ইনফর্মাল হয়ে যাবে, আর ইনসাইড যদি আমরা বলি ট্র্যাডিশনাল ক্লাসরুম, তাহলে সেটা কিন্তু আমাদের কি হবে না, ফর্মাল এডুকেশন হবে। তাহলে আমরা আজকে ফুল ক্লাস করে ফেললাম, 100টা প্রশ্ন করলাম, তার সঙ্গে অনেক আলোচনা করলাম, তো সেই জন্য ক্লাসটা একটু লেন্দি হয়ে গেল, আধ ঘন্টা পার হয়ে গেছে, তো আর ক্লাসটাকে লেন্দি করার কোনো প্রশ্নই আসে না। তো লাস্ট মুহূর্তে যেটা আমি বলতেই হয় যে না, এই এতদূর পর্যন্ত যারা আমাদের ভিডিওটা দেখলে তাদেরকে অবশ্যই অবশ্যই অসংখ্য ধন্যবাদ, কারণ তোমরা ভিডিও দেখো এবং তোমরা কমেন্ট করো, এই জন্যই আমরা ভিডিওটা বানাই, এই জন্যই আমাদের ভিডিওটা বানাতে ভালো লাগে এবং এটাই আমাদের অনুপ্রেরণা যোগায়, মোটিভেটেড করে। তো অবভিয়াসলি ক্লাসটি করার পরে তোমরা তোমাদের একটা ছোট্ট মন্তব্য কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে? আর যদি পারো এই আমাদের চ্যানেলটা কিন্তু তোমাদের বন্ধু বা তোমাদের পরিচিতদের মধ্যে কিন্তু একটু শেয়ার করবে, যাতে আমাদের এই চ্যানেলটা আরও দীর্ঘজীবী হতে পারে এবং আমরা তোমাদেরকে এই যে ফ্রিতে কোর্স দিয়ে যাচ্ছি, এই ফ্রি কোর্সগুলো যেন আমরা কন্টিনিউ করতে পারি, সেটা ডিপেন্ড করছে তোমাদের উপর। তোমরা অনেকেই বলছো স্যার শেষ পর্যন্ত পরীক্ষা পর্যন্ত কন্টিনিউ করুন, দেখো আমরা কন্টিনিউ তখনই করতে পারবো যখন তোমরা আমাদেরকে সাহায্য করবে, যখন আমরা একটা এনার্জি পাবো যে নতুন ভিডিও তোমাদের জন্য আনি, সেই সেই কাজটা তোমাদেরকে করতে হবে। আমরা এই কাজটা করছি, তোমরা ওই কাজটা করো। তো এই মানে এই যে মিথজীবী বিক্রিয়া, তারা এই মিথজীবী বিক্রিয়ার মাধ্যমে কিন্তু আমাদের একটা ভালো প্রিপারেশন কিন্তু পরীক্ষার জন্য হয়ে যাবে। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।